আপনাদের স্বাগত জানাই আমার এবং আমাদের কথা শুনবার জন্য। আজকে আমার সঙ্গে কথা বলবার জন্য আছেন ডাক্তার জাহেদুর রহমান। ডাক্তার জাহেদুর রহমানকে আপনারা সবাই চেনেন। আমি বলবো যে তিনি দীর্ঘদিন যাবত লেখালেখি করছেন, একজন চিকিৎসক। রাজনীতির সঙ্গে তার খানিকটা সম্পর্ক আছে, কিন্তু তার চাইতে বেশি যেটি আমার কাছে মনে হয় যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ। তিনি প্রায় নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এবং আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে এবং আমাদের বৈদেশিক সম্পর্ক নিয়ে তার বিশ্লেষণ তুলে ধরেন, এবং সেগুলো যথেষ্ট তথ্য এবং যুক্তিবহুল আমার কাছে মনে হচ্ছে। আজকে তিনি আছেন আমার সঙ্গে। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ আমাকে নিজেকে আপনার বাংলাদেশে একজন নাগরিক হিসেবে কতটা সমৃদ্ধ এবং কতটা স্বাধীন মনে হয়? মানে আমাদের স্বাধীনতা, মানে যে কারোই, মানে বাংলাদেশের প্রতিটা নাগরিক সে তার পজিশন অনুযায়ী তার স্বাধীনতার একটা পেরিমিটার আছে। আমার কাছে আমাদের স্বাধীনতাকে ভাবতে গেলে গবাদি পশুর মতো মনে হয়। ছোটবেলায় একটা গবাদি পশুর একটা খুঁটি আছে, সেই খুঁটিটা একটা জায়গায় পোতা থাকে, ওই দড়ি পর্যন্ত আপনার আসা যাওয়ার সুযোগ আছে। আপনার একটা পেরিমিটার তৈরি হয়ে যায়, সে যদি ঘুরতে থাকে দেখবেন একটা বৃত্ত তৈরি হয়েছে এবং একটা পেরিমিটার তৈরি হয়েছে। এই দড়িটা সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে, বিশেষ করে 2014 সালের সেই তথাকথিত নির্বাচনের পর থেকে এই দড়িটার দৈর্ঘ্য কমছে। যত দিন যাচ্ছে দৈর্ঘ্য কমছে, ফলে ওই দৈর্ঘ্যের মধ্যে আমরা কিছু কথা বলতে পারছি, কিছু স্বাধীনতা ফিল করতে পারছি, কিন্তু ওটা ওই পর্যন্ত আমি জানি। কিন্তু এই দড়িটার লেন্থ কত? তো আমি যখন নিজে কথা বলি আমার নিজের চ্যানেলে, টিভি চ্যানেলে, পত্রিকায় যখন লিখতে যাই, আমি যোগ করি এখানে, মানে খুব হরদম হচ্ছে গত নির্বাচনের পর, এর আগেও হয়েছে যে পত্রিকা আপনার সব লেখা ছাপছে না। মানে আমি যেটা মনে করছি আমার দড়ির লেন্থটা এতটুকু, আমার দড়ির লেন্থটা সম্ভবত এতটুকুও না। কারণ আমি দেখছি, আমি মনে করেছি, কারণ আমি তো সেলফ সেন্সর করেই লিখি যে না এতটুকু লেখা যাবে, কিন্তু দেখা গেছে অতটুকু লেখা যাচ্ছে না, লেখা পাবলিশড হয় নাই। লেখার একটা প্যারাগ্রাফ বাদ দিতে বলা হচ্ছে, একটা লাইন বাদ দিতে বলা হচ্ছে, শব্দ, হেডলাইন পাল্টাও। সো মুদ্রা কথাটা এই আর কি, যে আমি একটা দেশে যেমন থাকার কথা, এখানে আমি একটু যোগ করতে পারি। সেটা হলো গতকালই আটলান্টিক কাউন্সিলের একটা রিপোর্ট পাবলিশড হয়েছে, যেখানে আমাদের ফ্রিডম ইন্ডেক্সের একটা আমি আসলে প্রশ্নটা ওটিকে মাথায় রেখেই করেছিলাম যে সেটি সমৃদ্ধি এবং স্বাধীনতার সূচক। জি, বলুন। জি। তো এই যে রিপোর্টটা এসছে, এই রিপোর্টটা একটা চমৎকার ইনসাইট আমাদেরকে দিয়েছে। সেটা হলো, আমরা যদি 2000 সালের বাংলাদেশের সাথে তুলনা করি, খুব ইন্টারেস্টিংলি 2000 সালে বাংলাদেশে আওয়ামী লীগই ক্ষমতায় ছিল। ইন্টারেস্টিংলি 2000 সালে, সেই 2000 সালে আমাদের র্যাঙ্কিং এ, আমরা ফ্রিডমের র্যাঙ্কিং আমরা 116তম ছিলাম, এখন 141তম হয়েছি। 25 ধাপের অবনমন হয়েছে, এবং এর যে সাব ক্যাটাগরি গুলো আছে প্রত্যেকটাতে আমরা খারাপের দিকে গেছি। বিশেষ করে আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের সিভিল লিবার্টিজ, আমাদের আইনের শাসন এবং সক্ষমতা, আমাদের আইনের শাসনে ড্রাস্টিক পতন হয়েছে। আমরা 2000 সালে 79 র্যাঙ্কিং এ ছিলাম, এখন 138 আইনের শাসন এবং সক্ষমতায়। সো এই যে সবগুলো যদি আমরা একত্র করি, পৃথিবীর র্যাঙ্কিং গুলো আমাদের খুব ক্লিয়ারলি ধারণা দেয় আমরা স্বাধীনতা সূচকে কত নিচে পড়ে গেছি। এবং প্রেস ফ্রিডমের কথা বলি, অন্যান্য যারা ইন্ডেক্সিং করেন বা গবেষণা করেন, আমরা যদি ইন্টারনেট ফ্রিডমের কথা বলি, একই অবস্থা। কিন্তু আমরা তো গত কয়েক বছর ধরে বা দশকের বেশি সময় ধরে প্রসপারিটির কথা বলছিলাম, আবার শুনছিলাম উন্নয়নের গল্পগাথার কথা শুনছিলাম। সেই জায়গাও দেখা যাচ্ছে যে আমরা আটলান্টিক কাউন্সিলের রিপোর্টে যদি দেখি, যে সেই জায়গাও বাংলাদেশ আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, যে সমৃদ্ধিও আসলে হয়নি। এবং সেই সূত্র ধরে যদি আমরা ওই আলোচনা করি যে বৈদেশিক সহযোগিতা বা ইনভেস্টমেন্টের কথা যেভাবেই আমরা বলি না কেন, সেখানেও একটা ডিক্লাইনিং সিচুয়েশন। এবং সাউথ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করি, ইভেন যেটাকে আমরা অনেক সময় অনেকেই ফ্রেজাইল স্টেট বলতে চান, পাকিস্তানের কথা বিবেচনা করি, সেক্ষেত্রেও বাংলাদেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে। আপনার কি মত? একদম, আমি পাকিস্তানের সাথে একটা জায়গায় রাদার তুলনাও করব, সেটা হচ্ছে ফ্রিডম ইন্ডেক্সে পাকিস্তান, যে দেশটার নাম ধরলে আমরা নানান রকম ভাবে, মানে পাকিস্তান লটস অফ ওয়েজ আমাদের সাথে ভালো করছে অনেক জায়গায়। কিছুদিন আগে যে ভার্সিটির র্যাঙ্কিং এ, যেখানে আমাদের 3টা ভার্সিটি, ওখানে পাকিস্তানের 7টা 9টা ভার্সিটি, আর ইন্ডিয়ার কথা বাদই দিলাম, ফ্রিডমের র্যাঙ্কিং এ পাকিস্তান আমাদের চাইতে অনেক ভালো অবস্থানে আছে। 13 পয়েন্ট, এটা কিন্তু 1000 ইউনিভার্সিটির মধ্যে, 1000 ইউনিভার্সিটির মধ্যে, নট দ্যাট যে 500 বা বাংলাদেশ প্রায়। এবং ওদের 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 কায়েদে আজম ইউনিভার্সিটি 300-400-র মধ্যে আছে, যেটা মানে অকল্পনীয়। ফর এ ভেরি লং পিরিয়ড ওই ইউনিভার্সিটিটা ওখানে আছে। ফ্রিডমের ইন্ডেক্সে স্কোরিং এ তারা 13র মতো বেশি স্কোর আমাদের চাইতে করেছে। তো এগুলো আমরা বলছি। এখানে আমি একটা জিনিস খুব যোগ করতে চাই। গতকাল যারা পিটার হাস, মার্কিন রাষ্ট্রদূত, একটা এইটা নিয়ে যে প্রোগ্রাম হয়েছে, ওখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন।
বাংলাদেশ তো মোস্টলি আনফ্রি। উনি বলছেন এই র্যাঙ্কিং এ মোস্টলি আনফ্রি কোন দেশ প্রসপারাস হিসাবে ক্যাটাগরাইজড হয় নাই। হুম, 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 আমি অবশ্য রিপোর্টটা পুরোটা পড়তে গিয়ে দেখলাম ওখানে একটা দুটো এক্সেপশনের কথা বলা হয়েছে, চায়না এন্ড সিঙ্গাপুর। তার মানে হুম, পৃথিবীতে আপনি আনফ্রি দেশ প্রগ্রেস অর্জন করে না। আমরা অর্জন করে না। রিসেন্ট সময় আমরা ভারতের ডেক্লাইন দেখছি। কেন দেখছি? কারণ ভারতেও মানে মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন আছে, কিন্তু ওটাও কিন্তু আনফ্রি দেশ হয়ে পড়ছে রাইট। ইনক্রিজিং আগের তুলনায়। ফলে ভারতের প্রগ্রেসও, যে কর্পোরেট টাকা পয়সা দিয়ে তারা যে এক শোকেস করার চেষ্টা করছে, সেই জায়গায়ও কিন্তু ভারত পিছিয়ে গেছে, এবং প্রগ্রেসে ভারত বাংলাদেশের চেয়ে পেছনে। তার হুম, হুম, মানে হুম, আপনি আনফ্রি যতদিন থাকবেন আপনার ডেভেলপমেন্ট অর্জিত হবে না, যদি কিছুটা অর্জিত হয়ও সেটা সাস্টেইনেবল হবে না। আমরা সরিয়ে রাখি, আমাদের সরকারের দিক থেকে তো বলার টেন্ডেন্সি থাকবে। জনাব ওবায়দুল কাদেরের কাছে জিজ্ঞেস করা হয়েছিল এই র্যাঙ্কিং নিয়ে, উনি সরাসরি বলছেন পিটার হাসকে জিজ্ঞেস করি তাদের গণতন্ত্রে কতটুকু পতন হয়েছে। আমরা সরিয়ে রাখলাম হুম, যে ওরা আমেরিকান, ওরা ষড়যন্ত্র করে, আমাদেরকে ভালোবাসে না, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি বিবিএস এর কথা বলি, এই যে রিসেন্ট বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে রিপোর্ট পাবলিশ করেছে, এটা একটা রাষ্ট্রীয় সংস্থা। সেখানে অসংখ্য ইন্ডিকেটর, শিশু মৃত্যুর হার বাংলাদেশে বাড়ছে, বাংলাদেশে বার্থ ওয়েট কমা, শিশুর সংখ্যা বাড়ছে, বাংলাদেশে শিশুর অপুষ্টি বাড়ছে, মাতৃমৃত্যু বাড়ছে, বাংলাদেশে বল- বাল্যবিবাহ বাড়ছে, বাংলাদেশে 26% মানুষ খাবার কেনার জন্য ঋণ করে, এটা বিবিএস বলছে। হুম, বাংলাদেশে 34 লক্ষ মানুষ যে বেলাটা খাবার খাচ্ছে, পরের বেলায় সে খাবার পাবে কিনা সেটা সে জানে না। তো এই ডেটাগুলো তো বিবিএস বলছে। আমরা সরকারের। আটলান্টিক কাউন্সিল অন্য সব হিসাব টিসাব বাদ দিয়ে দেই, যে ওরা যে সাথে ডেটা নেয়। তার মানেটা হচ্ছে এই বাংলাদেশ আসলে আনফ্রি থাকার কারণেই তার উন্নয়ন অধঃপতিত হচ্ছে। এটা হতে বাধ্য, এটা ছাড়া আসলে কোনো অপশন নাই, এটা হতে বাধ্য। কারণ আজকের পৃথিবীতে আমি প্রায়ই মানে বলি যে ডেভেলপমেন্টকে খালি দুটো ইনফ্রাস্ট্রাকচার তৈরি দিয়ে ডিফাইন করা হয় না। আমাদের হুম, ইনফ্রাস্ট্রাকচারও ঠিকঠাক মতো তৈরি হয় নাই, অপ্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছেন। একটা উদাহরণ দেই, এই যে 4,000 কোটি টাকা দিয়ে ইভিএম কিনেছিলেন আপনি, কেউ চায় নাই, এবং সেই নির্বাচন 18 সালে হয়ও নাই। কিন্তু আপনি 4,000 কোটি টাকা দিয়ে তড়িঘড়ি করে ভারতের চাইতে 11 গুণ বেশি দামে আপনি ইভিএম কিনলেন। সেই ইভিএম এর 1 লাখ 1.5 লাখ কিনেছিলেন, 1 লাখ নষ্ট হয়ে গেছে। এর মধ্যে 40,000 আর কোনোদিন ঠিক করা যাবে না। তার মানে এই যে আপনি কতগুলো প্রকল্প নেন যেগুলো প্রয়োজন, আপনি পদ্মা সেতুতে রেল সংযোগ করবেন, সেই রেল সংযোগের কোনো প্রয়োজন নাই। এটা আমি না, আওয়ামী লীগ করে নৌকায় ভোট দিয়েছি এরকম প্রকাশ্য ঘোষণা দেয় অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম বলছেন। এরকম হুম, প্রচুর হুম, প্রজেক্ট আছে যেগুলোর আসলে কোনো দরকার নেই। এট দ্য সেম টাইম আজকের পৃথিবীতে উন্নয়ন বলতে আপনার শিক্ষা, স্বাস্থ্য, আপনার সামাজিক নিরাপত্তা সবকিছু ইনক্লুডেড, সবকিছু ইনক্লুডেড যদি আমরা করি, তাহলে বাংলাদেশ এই অঞ্চলের দেশ নেপালের চাইতেও পিছিয়ে আছে। নেপাল আমাদের 60% আর্নিং নিয়ে এইসব ইন্ডিকেটর আমাদের চাইতে ভালো আছে। এবং শিক্ষা সুতরাং স্বাস্থ্যের কথাই বা শুধু বলি কেন, আমরা এখানে আপনি ধরেন যে আহ, আহ, শান্তির কথা বলা হয়ে থাকে, হুম, 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 স্বাধীনতার কথা বলা হয়ে থাকে, ডেমোক্রেসির কথা বলা হয়ে থাকে, এগুলো একদম উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এখন। একদম অন্য, একদম তাই। সেটা শুধু মানে পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলেন না, ইকোনমিস্টরাও বলেন। ঠিক অমর্ত্য সেনের ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডমের মধ্যে আপনি আমি ফ্রিলি কথা বলতে পারবো, আপনি আমি ভোট দিতে পারবো, আপনার আমার জীবনের নিরাপত্তা আছে, এগুলো প্রত্যেকটা ডেভেলপমেন্টের পার্ট, প্রত্যেকটা ডেভেলপমেন্টের পার্ট। পৃথিবীতে আজকে পভার্টি বলতে আগে যা বুঝতাম আমার টাকা নাই তাই আমি গরিব, না, পৃথিবীতে এখন মাল্টি ডাইমেনশনাল পভার্টি আছে, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স আছে। আপনি বাস করছেন এমন একটা জায়গায় যেটা আপনি মোটামুটি আছেন, কিন্তু আপনার পরিবেশ ভালো না, আপনার যথেষ্ট ভালো পানি পাচ্ছেন না, আপনি নয়েজি দূষিত এলাকায় থাকেন, আপনি গরিব। এখনকার সংজ্ঞায় কিন্তু এগুলোকেও দারিদ্র বলা হচ্ছে। সেটা যদি হয় দেখবেন আমরা ঢাকা শহরে যে বিষাক্ত আবহাওয়ায় বসে বাস করি, আমরা আমাদের মধ্যে গরিবই আছে, আপনার আমার পকেটে টাকা থাকলে খেতে পারলেই হবে না। সো পৃথিবীতে কনসেপ্ট গুলো কিন্তু পাল্টে যাচ্ছে। সেই জায়গায় যদি দাঁড়াই আমরা, আমরা আসলেই খুব চরম ডিজাস্টারাস একটা জায়গায় আছি। সেই ডিজাস্টারাস জায়গা আমাদের কন্টিনিউ করবে, এবং লিস্ট যতটুকু অর্জন এই দেশের মানুষকে দিয়ে হয়েছিল সেটা ডিক্লাইন করতে বাধ্য।